তো আমরা আজকে ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার নিয়ে আলোচনা করব। হুম। এটা মোটামুটি একটা আহ, বলতে পারেন যে ভাস্ট একটা এরিয়া পড়াশোনা করার জন্য। যেমন এখানে আমাদের যেমন কনভার্টার বা আমরা বলি যে রেকটিফায়ার যেমন আছে। আমরা তো আগে আহ, হচ্ছে কি পড়ছিলাম যে ডায়োড নিয়ে কথাবার্তা বলছিলাম না। হুম। আমরা যতগুলা রেকটিফায়ার নিয়ে বা রেকটিফায়ার সার্কিট নিয়ে আলোচনা করছি, সব কয়টার মধ্যে কি ছিল? ডায়োড ছিল, তাই না? ডায়োড ছিল, কিন্তু আমরা কিন্তু এসসিআর নিয়ে এখনো পড়ি নাই। বা এসসিআর যখন থাকবে তখন সেটা কিন্তু কন্ট্রোলড রেকটিফায়ারের মধ্যে পড়ে যায়। হ্যাঁ। তো আমরা দেখবো, আহ, আস্তে আস্তে দেখবো আসলে। তো আজকের ক্লাস করার পর আপনাদেরকে হচ্ছে আমি কিছু অ্যাসাইনমেন্টস দিব, যেটা হচ্ছে করতে হবে, এবং একটা সিটির ডেট দিব, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, সিটির ডেট দিব। তো প্রথমত হচ্ছে আহ, আমরা একটু যাই, পড়াশোনা করি। তো শুরুর দিকে উম, আচ্ছা। তো এখন যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার। তার মধ্যে রয়েছে আমাদের বেশ কিছু ক্যাটাগরি আছে। ডিসি টু ডিসি বুস্ট কনভার্টারের মধ্যে ডিসি টু ডিসি যে বুস্ট কনভার্টার, ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার। তো এটার মধ্যে কি কি ভাগ আছে তা বলতে পারবেন? স্যার একটা আছে চপার। না, ওইটা ওইটা তো আমরা ক্যাটাগরি করতেছি যখন কনভার্টারটাকে ভাগ করছি। আমাদের চপার বলতে আমরা বুঝি ডিসি টু ডিসি কনভার্টার আর কি, বুঝ না, ডিসি টু ডিসি কনভার্টার। সো এই যে ডিসি টু ডিসি কনভার্টার, এখানে আমরা যেসব জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ফার্স্ট অফ অল আজকে যেটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে বাক কনভার্টার। আমরা বাক কনভার্টারটা নিয়ে আলোচনা করব ফার্স্টে আজকে, এবং এরপরে আলোচনা করব হচ্ছে বুস্ট, এরপরে আলোচনা করব হচ্ছে বুস্ট কনভার্টার। এই দুটো কেস নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলবো। ঠিক আছে। আচ্ছা, তো শুরু করি। তো বাক কনভার্টারটা কি এবং বুস্ট কনভার্টারটা কি? এর মধ্যে আরো কিছু ভাগ আছে, তো ওগুলা যখন পড়বো তখন আসলে জানা যাবে। তো আরেকটা আছে হচ্ছে বাক বুস্ট কনভার্টার। হ্যাঁ, বাক এবং বুস্ট দুইটাই থাকে। বাক বুস্ট কনভার্টার দুটোই থাকে, বাক বুস্ট। তো এখন হচ্ছে আমরা বেসিক্যালি এখন বাক কনভার্টার এবং বুস্ট কনভার্টার নিয়ে আলোচনা করব। এই দুইটা কি কি দেখবো? আমরা দেখবো হচ্ছে আপনার কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বা ইন্ট্রোডাকশন। দেন হচ্ছে আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো, ওয়ার্কিং প্রিন্সিপাল। দেন আমরা দেখবো হচ্ছে এর ওয়েভ ফর্মটা বা ওয়েভ শেপস, এবং ফাইনালি আমরা এখানে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, অথবা কি বলতেছি, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ অ্যান্ড অ্যাভারেজ আউটপুট কারেন্ট বের করব। এগুলো বের করা শিখবো আজকে। সো শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বাক কনভার্টার। বাক কনভার্টার, ঠিক আছে, বাক কনভার্টার। সো এই বাক কনভার্টার কি করে? বাক কনভার্টারের আমি জাস্ট সংক্ষেপে কিছু কথা বলে যাচ্ছি। সেটি হচ্ছে যে এটা ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে। কি করে স্টেপ ডাউন?
স্টেপ ডাউন ডিসি টু ডিসি ভোল্টেজ। তার মানে যদি আপনার ইনপুট সাইডে ভোল্টেজটা যদি 10 হয়, আপনি আউটপুট সাইডে 10-এর কম পাবেন। এই জন্য বলা হচ্ছে স্টেপ ডাউন। কখনোই আপনি 10-এর উপরে ভোল্টেজ পাবেন না, মানে এভারেজ ভোল্টেজের কথা বলছি, এভারেজ আউটপুট ভোল্টেজের কথা বলছি। কথা বুঝে গেছে? এই জন্য এটাকে বলা হয় বাক। যার ফলে আমরা অলওয়েজ যে আউট এভারেজ যে ভোল্টেজটা পাবো সেটা সবসময় ইনপুট ডিসি যে ভোল্টেজটা আছে সেইটার তুলনায় কম। কথা বুঝে গেছে? এটা হচ্ছে বাক কনভার্টারের সিম। তারপর হচ্ছে এইটা ক্যান বি হাইলি এফিশিয়েন্ট। ক্যান বি হাইলি এফিশিয়েন্ট। হাইলি এফিশিয়েন্ট বলতে কি বুঝছি, কতটুকু হইতে পারে? অ্যারাউন্ড হাইয়ার দেন 90%। সাপোজ আমি আপনাকে একটা সার্কিটের কথা চিন্তা করি, ধরেন আমার এখানে ডিসি ভোল্টেজ আছে এবং এই সাইডে আমি একটা রেজিস্ট্যান্স রাখলাম, এই সাইডে একটা রেজিস্ট্যান্স রাখলাম, দুইটাই আমার আর। এখন এখান থেকে আমি যে ভোল্টেজটা পাবো আউটপুট, এই যেখানে যে আউটপুট ভোল্টেজটা পাবো, এটার এফিসিয়েন্সি কত হবে জানেন? আমি কিন্তু থিওরামটা জানি যে আপনি এখানে আউটপুটে তখনই ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবেন যখন কি হবে, এই লোডের যে ভোল্টেজ, লোডের যে রেজিস্ট্যান্স সেটা যদি আপনার ইনপুট রেজিস্ট্যান্সের সমান হয়, তাই না? মানে আপনি লোড সাইড থেকে দেখলে যে পরিমাণ রেজিস্ট্যান্স আপনি দেখতে পারবেন, সেই পরিমাণ রেজিস্ট্যান্স সমান যদি আপনার লোডের রেজিস্ট্যান্সের সমান হয়, ঠিক আছে? এখান থেকে যদি আমি ভি ইন পরিমাণ দেখি, দ্যাট মিন মানে আর ইন পরিমাণ যদি রেজিস্ট্যান্স আমি দেখি লোডের, এখানে এটা কিন্তু আমার লোড, তো লোড থেকে দেখলে আমি যে পরিমাণ রেজিস্ট্যান্সটা দেখতে পাবো সেটা যদি আমার লোড রেজিস্ট্যান্সের সমান হয়, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাই। ঠিক আছে? এবং এখানে যদি আপনি দেখেন, এখানে আমি ভোল্টেজটা পাবো এই যে এর অ্যাক্রসে এই অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিএস এর অর্ধেক। মানে এখানে আউটপুট যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে ভিএস বাই 2। নিজেরা ক্যালকুলেশন করে নিয়ে দেখতে পারেন, খুবই সহজ যদি বিশ্বাস না হয়। এখন আলটিমেটলি এই ক্ষেত্রে যে আমি এফিসিয়েন্সি পাবো সেটা খুব একটা বেশি না, সেটা হচ্ছে 50%। মানে এই এই টাইপ সার্কিটের ক্ষেত্রে আমি 50%-এর চেয়ে বেশি এফিসিয়েন্সি পাবো না। তো এই কারণে কি করা হচ্ছে, এইটাও কিন্তু আমার বাকের মতোই কাজ করে, মানে ভোল্টেজটা কিন্তু স্টেপ ডাউন হচ্ছে। তো আমরা কি করতেছি যে আমরা স্টেপ ডাউন ভোল্টেজ পাচ্ছি এবং এই এফিসিয়েন্সিটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, এই এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে আমরা স্টেপ ডাউন ভোল্টেজ চাচ্ছি। তো এই জন্য আমাদের হচ্ছে বাক কনভার্টারটা কাজে লাগবে। এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি আমরা নর্মাল যেটা বা নর্মালের ক্ষেত্রে যে হাইয়েস্ট যে এফিসিয়েন্সি 50%, এটা হচ্ছে আমরা বেশি পাবো। কথা বুঝে গেছে? কথা কি ক্লিয়ার? এখন যদি আমি এটাকে সার্কিটটা দেখি, আমরা বাক কনভার্টারেরই সার্কিটটা দেখবো এখন। ঠিক আছে, আমি সবকিছু মুছে দিচ্ছি। ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেষ। তাহলে বাক কনভার্টার, আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেষ, কেন দরকার কি কারণে আমরা কথাবার্তা বলে ফেললাম এই। এখন আমরা যেটা দেখবো সার্কিটটা দেখবো। তো বাক কনভার্টার সার্কিটটা যদি দেখি, এইটা, সো এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ডায়োড, যেটাকে আমরা বলতেছি ফ্রি হুইলিং ডায়োড। ফ্রি হুইলিং ডায়োডটা কেন ইউজ করা হয়? কারণ আপনার এই, যদি আপনি ফ্রি হুইলিং ডায়োডটা যদি ইউজ না করেন তাহলে ইন্ডাক্টর থাকার কারণে ইন্ডাক্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা ভিএল হচ্ছে কত, আইএল ডি, বিএল হচ্ছে
ইন্ডাক্টরের ভোল্টেজের ইকুয়েশনটা কি? ভিএল ইকুয়ালস টু এল ডিআইএল বাই ডিটি। সো এখানে সুইচ অন অফের সময় এই কারেন্টের যে চেঞ্জটা সময়ের সাথে সাথে এটা অনেক বেশি হবে। বেশি হওয়ার কারণে এই ভিএলটাও অনেক বেশি হবে। ভিএল এর পরিমাণ এত বেশি, এই বেশি হওয়ার কারণে এই ভিএলটা আমার সুইচের অ্যাক্রসে অ্যাপ্লাই হবে, যার ফলে আমার সুইচটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই অধিক পরিমাণ ভোল্টেজ যাতে আমার সুইচের অ্যাক্রসে ইমপ্লাই না হয়, এই কারণে ফ্রি হুইলিং ডায়োডটা ইউজ করা হয়। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড। তো আমরা জেনে নিলাম যে ফ্রি হুইলিং ডায়োডটা কেন ইউজ করা হয়। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি, এটা হচ্ছে এই ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইএল, আর এখানে হচ্ছে ক্যাপাসিটর আছে, লোড আছে। এখন আমরা হচ্ছে দুইটা মোড দেখবো এখানে, একটা হচ্ছে সুইচ যখন অন অবস্থায় থাকে, আর একটা যখন সুইচ অফ অবস্থায় থাকে। তো আমরা যদি M1 মোডটাকে বলি, যে যখন আমার সুইচ অন, যখন সুইচ অন অবস্থায় আছে এই মোডটাকে যদি আমি বলি, তাহলে কি হয়? সুইচটা যদি অন অবস্থায় থাকে, বলছি সুইচটা যদি অন অবস্থায় থাকে তাহলে সার্কিটটা কিরকম হবে দেখেন। সো এটা হচ্ছে সুইচ যদি হয়, সুইচ অন মানে হচ্ছে এটা শর্ট, এখানে সুইচ ছিল সাপোজ CSW মানে সুইচ শর্ট হয়ে গেল, এবং এখানে যদি আপনার সুইচটা শর্ট হয়ে যায় তাহলে দেখেন কি হবে, এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে চলে যাবে। ডায়োডটা কি হবে? রিভার্স বায়াসে চলে যাবে, কারেন্টটা ফ্লো করা শুরু করবে। এই যে ইন্ডাক্টরের এবং ক্যাপাসিটর, একটা অংশ আপনার ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট যাবে, আর আরেকটা যাবে লোডের মধ্যে। তার মানে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে কিরকম? এখানে ইন্ডাক্টর, দেন হচ্ছে ক্যাপাসিটর, দেন হচ্ছে লোড। এতটুকু বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি। ডায়োডটা রিভার্স বায়াস অবস্থায় থাকবে। তো কারেন্টটা ফ্লো করছে কোন দিকে? কারেন্টটা ফ্লো করছে আপনার, এটা ছিল ডিসি, ভিএস মানে কিন্তু ডিসি ভোল্টেজ সোর্স, ডিসি। সো কি হচ্ছে, কারেন্টটা এইদিকে ফ্লো করছে, যেটাকে আমরা আইএল বলতে পারি। আইএল এর একটা অংশ আমার ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে, আর একটা অংশ লোডের মধ্য দিয়ে যাচ্ছে। এই লোডের মধ্যে যে কারেন্ট সেটাকে আমি আই আউটপুট বা আউটপুট কারেন্ট বলতে পারি, সেটা কি আই নট। আর লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে আমি প্লাস মাইনাস ভি আউটপুট দ্বারা বলতে পারি। এটা গেল যখন সুইচ অন অবস্থায় থাকে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাক্টরটা চার্জ হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে? ইন্ডাক্টর চার্জ হচ্ছে। সো যখন আমার সুইচটা অন, তো এই ভোল্টেজ সোর্স ভিএস এর কারণে কারেন্টটা এইদিকে ফ্লো করছে, এদিকে ফ্লো করছে, এবং ফ্লো করার কারণে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে এদিকে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস। সো একটা অংশ এই ইন্ডাক্টরের মধ্যে এইভাবে কারেন্ট ফ্লো করছে, সো যেদিকে কারেন্ট ঢুকতেছে সেটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং একটা অংশ ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে, আবার আরেকটা অংশ আমার লোডের মধ্য দিয়ে যাচ্ছে, এবং ইন্ডাক্টরটা এই ক্ষেত্রে চার্জ হচ্ছে। এটা হলো মোড ওয়ান। মোড টু এর ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, মোড টু তে আমার সুইচটা অফ অবস্থায় থাকে। মোড টু তে সুইচটা কি হয়েছে? অবস্থা, সুইচ অফ অবস্থায় থাকে, মানে সুইচটা তখন ওপেন। তো যদি সুইচ ওপেন অবস্থায় থাকে তাহলে দেখেন এই ভিএস কিন্তু এই সার্কিটের সাথে কানেক্টেড থাকবে না, কারণ কি এটা কিন্তু ওপেন। সো আমরা ডিসি ভোল্টেজ সোর্সটাকে এই সার্কিটের সাথে কিন্তু ডিসকানেক্টেড করে ফেলছি। তো সেই ক্ষেত্রে সার্কিটটা হয় কিরকম? সেক্ষেত্রে সার্কিটটা হচ্ছে এরকম। এবং আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখেন আগে ইন্ডাক্টরের মধ্যে পোলারিটি ছিল এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। এখন কি করবে, যেহেতু আমার এখানে ভোল্টেজ সোর্স নাই, এই অবস্থায় ভোল্টেজ সোর্সটাকে ডিসকানেক্ট করছি, সো আগে ইন্ডাক্টরের মধ্যে এই ভোল্টেজ সোর্সের কারণে
যখন ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছিল তখন কি হচ্ছিল, ইন্ডাক্টরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছিল এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সে এনার্জি স্টোর করে রাখছিল। সো এই মোড ওয়ানে সে যে পরিমাণ এনার্জি সে স্টোর করে রাখছিল, মোড টু এর ক্ষেত্রে সে কি করবে, ওই এনার্জিটাকে সে রিলিজ করবে। এবং ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে সে কারেন্ট চেঞ্জটাকে বাধা প্রদান করে। সো আগে যেদিকে কারেন্ট ফ্লো করতেছিল সে ওই দিকে কারেন্ট ফ্লো করবে নিজের যে স্টোর কিছু এনার্জি সেটার মাধ্যমে। সো এখন কি করবে, এখন ইন্ডাক্টরের পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, এদিকে পজিটিভ হবে এদিকে নেগেটিভ হবে, এবং এই ক্ষেত্রে ইন্ডাক্টরটা তখন কারেন্ট সোর্সের মতো কাজ করবে এবং সে ওই এই দিকেই কারেন্ট ফ্লো করানো শুরু করবে, যার ফলে কি হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট বা এই যে কারেন্ট যে চেঞ্জ হইতো সেই কারেন্ট চেঞ্জটাকে সে বাধা প্রদান করছে। কিভাবে, ইন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ এনার্জিটা স্টোর হয়েছিল ওই এনার্জিটাকে সে এখন রিলিজ করছে কারেন্ট, এবং ওই একটা অংশ আবার ক্যাপাসিটরের মধ্য দিয়ে যাচ্ছে, আবার আরেকটা অংশ কারেন্ট লোডের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মোটু এর ক্ষেত্রে যেটা হয়, এই ক্ষেত্রে ইন্ডাক্টরটা কি করছে, এক্ষেত্রে ইন্ডাক্টরটা ডিসচার্জ করছে, এক্ষেত্রে ইন্ডাক্টরটা কি করছে, ডিসচার্জ করছে। এতটুকু বুঝা গেছে? হুম। কি ক্লাসে কেউ আছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে তো, বুঝতেছেন কিনা? তো এখন আমরা হচ্ছে একটু ওয়েব শেপ দেখবো। তো কার কার ওয়েব শেপ আমরা দেখতে চাচ্ছি? এই যে সাপোজ ধরেন এখানে আমরা যেটা দেখতে চাচ্ছি যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা প্লাস মাইনাস ভি, ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা আমরা দেখব, বা আমরা ফার্স্ট অফ অল আউটপুট ভোল্টেজটা দেখবো, আউটপুট ভি আউটপুট প্লাস মাইনাস ভি আউটপুট, এর ওয়েব শেপটা দেখবো। তারপরে ইন্ডাক্টরের কারেন্টেরটা কিরকম হচ্ছে সেটা দেখবো, আইএল। তারপর আইএস দেখবো, মানে ইনপুটের সাইডে যে কারেন্টটা যাচ্ছে বা ইনপুট কারেন্ট সেটাকে আইএস বলা হয়, ইনপুট কারেন্ট। তারপর আউটপুট সাইডে কারেন্ট সেটা আমরা দেখবো। তারপর ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটার ওয়েব শেপও আমরা দেখবো, এবং ডায়োডের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার আমরা ওয়েব শেপ দেখবো। সো দেখি কিরকম। সোজা আঁকা যাচ্ছে না, একটা মিনিট। এই সাইডে আমরা আউটপুট ভোল্টেজ রাখলাম, এই সাইডে আমরা এখন দেখাবো হচ্ছে লোডের ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা, এক্স এক্সিস অলওয়েজ টাইম। এই সাইডে আমরা দেখবো হচ্ছে ক্যাপাসিটরের যে কারেন্টটা, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আউট ডায়োডের অ্যাক্রসে যেটা কারেন্ট আছে সেটা দেখবো, ডায়োডের অ্যাক্রসে যে কারেন্ট হয় সেটা দেখবো, ঠিক আছে। তারপরে আউটপুটের কারেন্টটা দেখবো, আউটপুটের কারেন্টের আগে হচ্ছে এখানে হচ্ছে ক্যাপাসিটরের কারেন্টটা দেখি, ক্যাপাসিটরের কারেন্ট, আচ্ছা এটা হচ্ছে আইএল দেখছি, ভি আউটপুট রাখলাম, হ্যাঁ আইএস টা লাগবে, আইএস। তারপর হচ্ছে আই নট, আই নটটা লাগবে পরে।
আইএলআইসি, আইএল আইসি, আচ্ছা। তারপর হচ্ছে ডায়োডের কারেন্ট, ডায়োডের পরে দেখাচ্ছি, আই নোটটা দেখাই, তারপর ডায়োডের কারেন্টটা দেখাচ্ছি। ডায়োডেরটা তো এখানে আসছে কি যেখানে এটি আই নোট। ওকে, সো এখন আমরা দেখি যে কিভাবে ওই ওয়েব শেপ গুলো দেখতে কিরকম। আচ্ছা, সো দেখেন আমাদের সুইচটা অন অবস্থায় থাকে। এখানে আমাদের দুইটা মোড আছে, সাপোজ ধরেন এটা হচ্ছে অন, এটা হচ্ছে অন, এটুকু সময় হচ্ছে অন এর জন্য, আর এতটুকু সময় হচ্ছে অফ। সো এটা অন, এবং এটাও কি অফ। ওকে, সেখানে অভিক্ষেপগুলো আঁকি। তো যখন অন অবস্থায় থাকে তখন আউট দেখুন কি হয় দেখেন, এই যে এইটা হচ্ছে আমাদের সার্কিটটা। তো অন অবস্থা হলো কি, যে এই সুইচটা আপনার ইয়া হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। এখন আউটপুট ভোল্টেজটা কত হয়, আমরা এখানে ধরে নিচ্ছি যে ইন্ডাক্টরটা খুব তাড়াতাড়ি স্যাচুরেট হয়ে যাচ্ছে। তো মানে হচ্ছে ইন্ডাক্টর কিন্তু যখন এর মধ্যে কি থাকে, ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট যায় তখন হচ্ছে কি এর ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়া শুরু করে। তো আমরা ধরে নিচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যেই, বা আমরা ওই স্টেবল স্টেডি স্টেটটা নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে, ট্রানজিয়েন্ট অবস্থা নিয়ে চিন্তা করছি না। স্টেডি স্টেট, স্টেডি মানে হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে ইন্ডাক্টরের যে মধ্যে যে ইন্ডাক্টরের স্যাচুরেশন অবস্থায় আছে। ইন্ডাক্টর যদি স্যাচুরেটেড অবস্থায় থাকে তাহলে কিন্তু ইন্ডাক্টরটা শর্ট হয়ে যাবে। তো ইন্ডাক্টর যদি শর্ট হয়ে যায়, ইন্ডাক্টরটা যদি শর্ট হয়ে যায় তাহলে আউটপুট ভোল্টেজটা কিন্তু এই ভিএস এর সমান, ঠিক আছে। তার মানে আমি এক্ষেত্রে বলতে পারছি যে অন অবস্থায় আউটপুট যে ভোল্টেজটা সেটা কিন্তু ইনপুট ভোল্টেজ, দ্যাট মিনস ভিএস এর সমান। সো এই ক্ষেত্রে যেটা হলো, আমি বলতে পারি অনের ক্ষেত্রে এতটুকু অবস্থায় আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভিএস এর সমান, ঠিক আছে। আর যখন অফ অবস্থায় আছে তখন দেখেন এই লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা কিন্তু এই যে দেখেন, লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা কিন্তু এই যে ধরেন এই যে আমি বললাম, আপনি এটা স্যাচুরেশন অবস্থায় ধরে নেন, যেহেতু আমরা স্টেডি স্টেটের ওয়েভ ফর্মটা আমরা রাখতেছি। সো এটা শর্ট, তার মানে আমার আলটিমেটলি লোডের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা কিন্তু এই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ, এবং ডায়োডটা কিন্তু শর্ট হয়ে যায়। আলটিমেটলি এর মতো অবস্থায় আমার আউটপুটের ভোল্টেজটা কিন্তু জিরো হয়ে যায়, অফ। তো আলটিমেটলি অনের ক্ষেত্রে ভিএস এবং অফ অবস্থায় জিরো। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ। এখন আমি যেটা ওয়েবশেপ টাকবো সেটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট। তো যখন সুইচ অন অবস্থায় আছে তখন কিন্তু ইন্ডাক্টর চার্জ হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড দেখবো, ডিসকন্টিনিউয়াস না। ডিসকন্টিনিউয়াস হলে কিন্তু জিরো থেকে শুরু হয় ইন্ডাক্টরের ক্ষেত্রে। আমরা কি করব, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে সে চার্জ হচ্ছে, আবার যখন ডিসচার্জ করবে সে জিরো হয়ে যাবে না, এটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস কারেন্ট মোডের কন্ডাকশন, আমরা ওইটা চিন্তা করছি। সো অন অবস্থায় কিন্তু ইন্ডাক্টর কি হয়, ইন্ডাক্টরের মধ্যে কারেন্টটা চার্জ হয়। তো আমরা ধরে নিচ্ছি কারেন্টটা চার্জ হচ্ছে এইভাবে, এবং যখন অফ থাকে তখন কিন্তু কারেন্টটা ডিসচার্জ হয় এইভাবে। তো আমরা কখনোই এই চিন্তা করছি না যে ইন্ডাক্টরের যে কারেন্টের যে ডিসচার্জটা হবে সেটা জিরোতে যাবে, তাহলে তখন কিন্তু ডিসকন্টিনিউটি মোড চলে আসবে। তো আমরা ডিসকন্টিনিউটি মোডটা দেখবো না, এক্ষেত্রে কন্টিনিউয়াস কারেন্ট মোডের যে কন্ডাকশন সেটা দেখবো। তো আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে I1, আর সর্বোচ্চ যে পরিমাণ চার্জ হয় এটা হচ্ছে I2, আর সর্বোচ্চ যে পরিমাণ ডিসচার্জ হয় সেটা হচ্ছে I1। সো আবার অনেক ক্ষেত্রে চার্জ, আবার অফের ক্ষেত্রে ডিসচার্জ। সেটা হচ্ছে I2 লেভেল, আর এটা হচ্ছে I1।
কথা বোঝা গেছে? এ হলো জি স্যার। ইন্ডাক্টরের কারেন্টের ওয়েভ শেপ। ক্যাপাসিটরের যে কারেন্টের যে ওয়েভ শেপটা সেটা আমি আপনাকে বলি, একটা কথা বলে দিচ্ছি, ওটা পরে প্রুফ করে দেখাচ্ছি। এই এই মোডের ক্ষেত্রে ক্যাপাসিটরের অ্যাভারেজ ভ্যালু অফ দা অ্যাভারেজ ভ্যালু অফ দা কি অ্যাভারেজ ভ্যালু অফ দা ক্যাপাসিটর কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু হবে ক্যাপাসিটরে সেটা হবে জিরো। প্রমাণ করে দেখাবো। সো যদি জিরো হইতে হয় তাহলে কি হইতে হবে জানেন? আমার হচ্ছে ক্যাপাসিটরটার কারেন্টটা নিচ থেকে শুরু হইতে হবে, যে চার্জের ক্ষেত্রেও ঠিক সেম পরিমাণই চার্জ হবে এরকম। তাহলেই আপনার অ্যাভারেজ কারেন্টটা জিরো হবে। কিভাবে? যদি আরো বুঝতে চান বুঝাচ্ছি। এরকম দেখেন, এইটার ইন্ডাক্টরের ক্ষেত্রে অ্যাভারেজ কারেন্টের ভ্যালু কত সহজভাবে বের করা যায়। আমার এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাভারেজ হবে এটার মাঝখানে একটা ভ্যালু, তাহলে এরকম না? হুম। এটা কিন্তু ইন্ডাক্টরের অ্যাভারেজ ভ্যালু কারেন্টের, কিন্তু ক্যাপাসিটর আমি বলেই রাখছি যেটা কিন্তু অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্যাপাসিটর কারেন্ট কত হবে? জিরো হবে। প্রুফ করে দেখাবো। সো যদি প্রুফ হইতে চাই তাহলে আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্টের যে অ্যাভারেজ সেটা কত হইতে হবে? জিরো হইতে হবে, তার মাঝখানটা যেন জিরোর দিকে যেন যায়, এইভাবে আমরা ওয়েবশেপটা আঁকছি। ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে ডায়োডের কারেন্টের ওয়েবশেপটা আঁকবো। ডায়োডটা যদি আঁকি দেখেন, যখন অন অবস্থায় আছে তখন কিন্তু ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস, সো ডায়োডের মধ্যে কোনো কারেন্ট যায় না। সো এটা আমার জিরো। যখন অফ অবস্থায় আছে তখন কিন্তু ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এবং সেটা কি এই যে ইন্ডাক্টরের কারেন্টের সমান। সো ইন্ডাক্টরের কারেন্টটা কিরকম, যেটা এরকম আছে হুবহু এরকম ভাবে এঁকে দিব। অনের ক্ষেত্রে জিরো, আর অফের ক্ষেত্রে ইন্ডাক্টরের যে কারেন্টটা যেরকম হুবহু এরকম। ক্লিয়ার? এটা হচ্ছে ডায়োড। এখন ইনপুট সাইডের কারেন্ট হচ্ছে কোনটা? আইএস। তো যখন সুইচটা অন থাকে তখন কিন্তু কারেন্টটা যায়, এবং এই আইএস কারেন্টটাই যাচ্ছে আইএল এর মধ্য দিয়ে। সো তখন এই সুইচ বা মোড ওয়ানের ক্ষেত্রে আইএস ইকুয়ালস টু কত? আইএল। আর যখন সুইচ অফ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সাইড দিয়ে কোনো কারেন্ট যায় না। এই যে তখন কিন্তু ওই ভিএস থেকে এটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, এই পোর্শনটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার আইএস কত হয়? জিরো হয়। সো এই অমত অবস্থায় যদি আপনি সার্কিটে আঁকেন তাহলে যেটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে আইএসটা হচ্ছে আইএল এর সমান, তার মানে এই ক্ষেত্রে এরকম হবে। আর সেকেন্ড ক্ষেত্রে এটা জিরো। বুঝা গেছে? আচ্ছা। আর লোডের যে কারেন্টটা এটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে এই বাকের ক্ষেত্রে। কিভাবে কনস্ট্যান্ট হবে সেটারও ব্যাখ্যা দিব। লোডের কারেন্টটা কি হবে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি হয় তাহলে সে একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে এইভাবে থাকবে। বুঝা গেছে? হুম। জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো দুইটা জিনিস, সেটা হচ্ছে ক্যাপাসিটরের যে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্যাপাসিটরের কারেন্ট এটা কিভাবে জিরো হচ্ছে, এবং ইন্ডাক্টরের বা আউটপুটের যে কারেন্টটা সেটা কেন কনস্ট্যান্ট হচ্ছে, এইটা একটু পরে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আউটপুট ভোল্টেজে কিভাবে ক্যালকুলেশন করবেন। কি বললাম? আউটপুট ভোল্টেজের ক্যালকুলেশন। সো আউটপুট ভোল্টেজের ক্যালকুলেশনটা দেখাই। আউটপুট ভোল্টেজে যে কি বললাম, যে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন। আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন। আচ্ছা, এটা কিভাবে বের করবেন? তো এটা এটাকে যে প্রিন্সিপাল আমরা মেনে বের করি সেটাকে বলা হয় ভোল্ট সেক ব্যালেন্স। এটা ইউজ করে আমরা আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেশন করে থাকি। ভোল্ট সেক ব্যালেন্স।
তো আমরা দেখতে পাচ্ছি অনের ক্ষেত্রে অন অবস্থায় ইন অন অবস্থায় ইন্ডাক্টর অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কত। ইন্ডাক্টর অ্যাক্রসের যদি ভোল্টেজ, এখানে যদি আপনি চিন্তা করেন, এখানে প্লাস মাইনাস ভিএল আছে, আপনি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করেন, আসবে হচ্ছে মাইনাস ভিএস প্লাস ভিএল, আসবে প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু জিরো। এখান থেকে আপনি ভিএলটা বের করেন, এটা অন অবস্থার জন্য, এই জন্য এটা ভিএল অন হবে। আলটিমেটলি আসবে হচ্ছে ভিএস মাইনাস ভি আউটপুট। সো অনেক ক্ষেত্রে ভিএল আমি বলতেছি ভিএস মাইনাস ভি আউটপুট এইটা। এবং ইন্ডাক্টরের কারেন্ট কত হবে অনের ক্ষেত্রে, এখানে কিন্তু ইন্ডাক্টর কারেন্টটা এইদিকে যাচ্ছে, আবার এদিকে একটা ক্যাপাসিটর কাছে, সেটা হচ্ছে আবার আই নট। তার মানে এখানে যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন, আসতেছে কত, আই এল ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আইসি প্লাস আই নট। এখান থেকে যদি আপনি আইসি বের করেন, আসবে হচ্ছে আই এল মাইনাস আই নট। সো আমরা এখান থেকে আইসি অন অবস্থার ক্ষেত্রে যদি আইসি বের করতে চাই, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা আসবে কত, আই এল মাইনাস আই নট। আর অফের ক্ষেত্রে যদি আমরা দেখি, অফ সিচুয়েশনের ক্ষেত্রে ইন্ডাক্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেটা কত, আপনি যদি এখানে এই যেটা হচ্ছে প্লাস মাইনাস বিআর, এখানে যদি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, দেখেন আসবে হচ্ছে মাইনাস ভিএল প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু জিরো। আলটিমেটলি চলে আসবে হচ্ছে ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস ভিএল। তো আমরা এখানে লিখতে পারি ভিএল অফ ইকুয়ালস টু কত, মাইনাস ভি আউটপুট এইটা। আর ক্যাপাসিটরের কারেন্ট কত হবে অফ সিচুয়েশনের ক্ষেত্রে, ঠিক সেম, সেটাও আসবে আইএল মাইনাস আই নট। এখন আমরা দেখব কিভাবে আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে হয়, এবং সেখান থেকে দেখব কেন এইটা বাক কনভার্টার। সো আউটপুট ভোল্টেজের ক্যালকুলেশন যখন আমরা বের করব, সেটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম যে ভিএল অন অন অবস্থায় ভিএল এর যে ভোল্টেজটা, এটার সাথে গুণ করতে হবে কতটুকু সময় টাইম অন ছিল, টি অন, ঠিক আছে, প্লাস অফ এর ক্ষেত্রে ইন্ডাক্টরের ভোল্টেজটা কত ছিল সেটার সাথে টি অফ, এরকম, এটা ইকুয়ালস টু হয় জিরো। এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ভোল্ট সেক ব্যালেন্স। তো এখন আমরা এটাকে একটু সলভ করি। ভিএল অন অবস্থায় সেটা আসছে কত, ভিএস মাইনাস ভি নট, ভিএস মাইনাস ভি নট। আর টি অনটাকে কিভাবে লেখা যায়, টি অন আমরা জানি, সেটাকে লেখা যায় টি অন ইকুয়ালস টু হচ্ছে ডিটি, ডি হচ্ছে যেখানে ডিউটি সাইকেল, আর টি হচ্ছে গিয়ে টোটাল টাইম। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিটি, ঠিক আছে, প্লাস ভিএল অফ, অফ অবস্থায় যে ভোল্টেজটা, সেটা হচ্ছে কত, মাইনাস ভি আউটপুট। আর টি অফ যেটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটা ইকুয়েশন হচ্ছে ওয়ান মাইনাস ডি ইন্টু টি। এখন এটাকে আপনি সলভ করেন, নিজেরা সলভ করতে পারবেন, সলভ করে আনতে পারবেন, সেটা হচ্ছে কত, ভি নট ইকুয়ালস টু ডিভিএস। এইটাই হলো আমার অ্যাভারেজ আউটপুট ভোল্টেজের ইকুয়েশন বাক কনভার্টারের ক্ষেত্রে। তাহলে ভি আউটপুট কত আসছে, ভি আউটপুট ইকুয়ালস টু হচ্ছে কত, ডিভিএস। এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে যে ডি যেটাকে আমরা বলতেছি ডিউটি সাইকেল, এর ভ্যালুটা হয় 0 to 1, এর মধ্যে হয়। এখন আপনি যদি দেখেন এখানে ভি আউটপুটের ভোল্টেজ যদি আপনি দেখেন, ভি আউটপুট যদি জিরো বসান, তাহলে আলটিমেটলি ভোল্টেজ আসে জিরো। আবার ভি আউটপুট যদি ম্যাক্সিমাম ভ্যালুটা বসান ডি এর, তাহলে আসে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ভি আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু হয় ভিএস। আর এখান থেকে জিরো এবং ওয়ানের মধ্যে যে কোনো যদি একটা ভ্যালু বসান, তাহলে সেই ভি আউটপুটের ভ্যালু অলওয়েজ অলওয়েজ সব ক্ষেত্রে লেস দেন ভিএস হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখেন যে সবসময় এটা আউটপুট যে ভোল্টেজটা বা অ্যাভারেজের যে আউটপুট ভোল্টেজটা, যদি আপনি অ্যাভারেজ বের করেন, তাহলে দেখবেন যে অলওয়েজ আউটপুট ভোল্টেজটা আমার ইনপুটের যে ভোল্টেজটা আছে ভিএস, সেটা হচ্ছে কম হচ্ছে। এই কারণে এটা হচ্ছে কি, আমার এটা হচ্ছে বাক কনভার্টার, কারণ এটা আমার ভোল্টেজটাকে বা ইনপুট ভোল্টেজের চেয়ে আমরা আউটপুটে অ্যাভারেজে কম ভোল্টেজ পাচ্ছি। তো নামকরণটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে অনেকগুলো কোশ্চেন কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিলাম আর কি। এখন যেটা আমি দেখাবো, আরেকটা কোশ্চেন, আরো কয়েকটা কোশ্চেনের অ্যান্সার এখানে পেয়ে যাবেন। সেটা হচ্ছে কি, যে আমার কেন আউটপুটের যে কারেন্টটা,
সেটা একটা কনস্ট্যান্ট হচ্ছে, এবং কেন আপনার হচ্ছে এই অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্যাপাসিটর, দ্যাট মিনস ক্যাপাসিটরের অ্যাভারেজ কারেন্টটা কেন জিরো হচ্ছে সেটারও আপনি এখন ব্যাখ্যাটা পেয়ে যাবেন। সো আমি একটু ব্যাখ্যাটা দেই। এই ব্যাখ্যাটার জন্য আমরা যে প্রিন্সিপালটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সেক প্রিন্সিপাল। কি বললাম? অ্যাম্পিয়ার সেক। আগে যেমন ভোল্টেজটা বের করার জন্য ভোল্ট সেক ব্যালেন্স বের করেছি, এই ক্ষেত্রে আমরা এর জন্য অ্যাম্প সেক প্রিন্সিপালটা বা অ্যাপসেক অ্যাপ অ্যাম্প মানে অ্যাম্পিয়ার সেক ব্যালেন্স, এই প্রিন্সিপালটা আমরা ইউজ করব। সো এই ক্ষেত্রে যেটা হয়, আইসি অন ইনটু হচ্ছে টি অন প্লাস আইসি অফ ইনটু টি অফ, এটার ইকুয়ালস টু হয় জিরো। এখন এখানে আপনি আইসি অন এর যেটা ভ্যালু বের করে সেটা আসতেছে কত, আইএল মাইনাস আই নট ইন্টু ডিটি প্লাস আইসি অফ যেটা সেটা হচ্ছে আইএল মাইনাস আই নট ইন্টু টি অফ। টি অফ হচ্ছে ওয়ান মাইনাস ডি ইন্টু টি ইকুয়ালস টু জিরো। এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করে বের করেন, নিজেদের মতো করে এটাকে মডিফাই করবেন, মডিফাই করার পর আসবে আই এল ইকুয়ালস টু আই নট। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আউটপুটের যে আউটপুটের যে কারেন্টটা সেটার জন্য নির্ভর করতেছে আইএল। তার মানে কি, আমরা এখান থেকে যদি একটু খেয়াল করে দেখি অ্যাপসে, এখানে দেখেন এই যে আইসি অন যদি আপনি খেয়াল করেন, আইসি বা আইসি অফ দুইটার জন্য কিন্তু একই ইকুয়েশন। সো আমি যদি বেসিক্যালি জেনারেল ভাবে আইসি লিখি, সেটা হচ্ছে আইএল মাইনাস আই নোট, তাহলে আইএল হচ্ছে আবার আই নোটের সমান। সো আইএল এর বদলে আমি আই নোট বসাইলাম, আর আই নোট, তাহলে আলটিমেটলি আসতেছে কত, জিরো। তার মানে আইসি কত, জিরো। দ্যাট মিনস অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ক্যাপাসিটরের কারেন্ট জিরো। এই কারণে এই যে এখানে আমি বলছিলাম যে এখানে যে নিচ থেকে শুরু হবে এবং উপরে যত মানে আলটিমেটলি এভারেজ যেন জিরো হয় এমন ভাবে আঁকতে হবে। এই কারণে আমরা বলতেছি ক্যাপাসিটরের কারেন্টে এভারেজ ক্যাপাসিটর কারেন্টে জিরো হয়, এবং অলওয়েজ যে আপনার আউটপুটের যে কারেন্টটা সেটা ইন্ডাক্টর কারেন্টের সমান। এই জন্য এটা একটা কনস্ট্যান্ট, এভারেজ যে ইন্ডাক্টরের ভ্যালু ইন্ডাক্টর কারেন্টের ভ্যালু সেটা সমান হয়, এই জন্য এটা একটা কনস্ট্যান্ট। যেটা যে এভারেজ ইন্ডাক্টরের ভ্যালু কত, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। সো এটা এভারেজ হচ্ছে এই যে মাঝখানের একটা ভ্যালু, এভারেজ ভ্যালু। সো এই জন্য এই যে এটা, এই যেটা যদি হয় আই এল মিডিয়াম বা এটা ধরেন, তাহলে এটার ভ্যালু আই নট এর ভ্যালু হবে আই এল মিড। কথা বুঝে গেছে? হুম। স্যার ক্যাপাসিটরের ম্যাক্সিমাম কারেন্টের মান কি আই টু সমান হবে? আই টু সমান হবে কেন? আই টু আই এটা কেন আই আই টু সমান কিভাবে হয়? আমি বলছি যে ক্যাপাসিটরটা হবে আপনার অ্যাভারেজ কারেন্ট এমন ভাবে হবে যাতে হচ্ছে সেটার অ্যাভারেজ কারেন্টটা জিরো হয়। তার মানে এখানে যদি আপনি নিজে চিন্তা করেন না, এখানে আমার আইসির ইকুয়েশন কত, আই এল মাইনাস কত, আই নট। এখন যদি আপনি এখানে আই এল এর যে ম্যাক্সিমাম সেটা সেটা হয় কত, ধরেন আই এল টু, আর এখানে হচ্ছে আই এখানে কত হচ্ছে, আর আউটপুটের কারেন্টটা কত হচ্ছে বলেন, আউটপুটের কারেন্টটা কত হচ্ছে? আইএল মাইনাস আইসি। ধরেন এটাকে আইএল মিডিয়াম বলতেছিলাম, তাহলে এটা হবে কত, আইএল টু। এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ইন্ডাক্টরের ম্যাক্সিমাম কারেন্ট কত, আই টু। তাহলে এখানে আমি আই টু লিখলাম, আই টু মাইনাস আই নট, তাহলে আউটপুটের কারেন্ট কত, আইএল মিড ধরেন। তাহলে এটা হবে, তাহলে ক্যাপাসিটরের সর্বোচ্চ যে কারেন্টটা, ক্যাপাসিটর সর্বোচ্চ যেটা করবে আই টু মাইনাস আইএল মিড। আর সর্বনিম্ন কারেন্ট কত হবে, ঠিক সেম ভাবে ইকুয়েশনটা ইউজ করেন। তাহলে সর্বনিম্ন কারেন্ট যদি বের করতে চাই, তাহলে ইন্ডাক্টরের সর্বনিম্ন কারেন্ট কত, আই ওয়ান। তাহলে আই ওয়ান সমস্যা, আই ওয়ান মাইনাস হচ্ছে কত, আইএল মিড। তাহলে এটা কত? কথা বুঝে গেছে? জি স্যার। আর এটার ক্যাপাসিটরের যে অ্যাভারেজ সেটা এই দুইটার মাঝামাঝি একটা পোর্শন, এই যে মাঝামাঝি পোর্শন সেটা হচ্ছে কত, জিরো। জিরো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি কোশ্চেন লিখে দিচ্ছি, যারা ক্লাসে ছিলেন তারা এখান থেকে দেখতে পারবেন।
আহ, কেউ আবার জিজ্ঞেস করবেন না পরে যে এটা অ্যাসাইনমেন্ট জানেন না। না জানলে তার মানে আপনি ক্লাস করেন নাই। সো অ্যাসাইনমেন্ট দুইটা থাকবে। আপাতত একটা টপিক পড়াইছি, মানে দুইটা কোশ্চেন থাকবে আর কি। একটা কোশ্চেন হচ্ছে আপনি আমাকে মানে রাইট এ শর্ট নোট, এটা নিজেদের মতো, এটা নিজেদের কাছে রাখবেন, তাহলে পরীক্ষার জন্য কাজে দিবে। রাইট এ শর্ট নোট অন, রাইট এ শর্ট নোট অন বাক কনভার্টার। ঠিক আছে, এইটা এক নাম্বারের এ। রাইট এ শর্ট নোট অন বাক কনভার্টার বি হচ্ছে ডেমনস্ট্রেট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, ডেমনস্ট্রেট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল বাক কনভার্টারই কিন্তু, ডেমনস্ট্রেট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, ডেমনস্ট্রেট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য ওয়েব শেপ, মানে ওয়েব শেপও আঁকবেন, অ্যালং উইথ দ্য ওয়েব শেপস, along with the wishes for the along with the wishes for the buck converter। আর সি নাম্বার হচ্ছে ওই যে ভোল্টেজ সেক ব্যালেন্সটা ইউজ করে আপনি দেখাবেন শো দ্যাট ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ। ভোল্টেজ সেক ব্যালেন্স ইউজ করে আপনি বের করেন ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভ্যালু, ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ভোল্টেজ। আর অ্যাম্পিয়ার সেক ব্যালেন্স ইউজ করে আপনি বের করবেন ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য, না এটা আপনি অ্যাভারেজ ভ্যালু বের করবেন না, এটা, হ্যাঁ অ্যাভারেজ ভ্যালু অফ দা বের করবেন, অ্যাভারেজ ভ্যালু অফ দা আউটপুট, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, বের করবেন অ্যাভারেজ ভ্যালু অফ দা আউটপুট কারেন্ট। এ পুরাটাই হচ্ছে আপনার বাক কনভার্টারের জন্য। কথা বোঝা গেছে? হুম। জি স্যার। আর আরেকটা যে কোশ্চেন সেটা হচ্ছে ঠিক সেম টু সেম, খালি তখন এইসব জায়গায় বাক কনভার্টার না হয়ে তখন কি হয়ে যাবে, বুস্ট কনভার্টার, যেটা আমি একটু পরে পড়াবো। তাহলে এই দুইটার উপরে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। ক্লিয়ার? जी सर। আচ্ছা। সো আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন হচ্ছে, আপনাদের সাথে আমার ক্লাস থাকে হচ্ছে 20 তারিখ। নেক্সট সিটিটা হবে 27 তারিখে, লিখে রাখেন। ফার্স্ট সিটি হবে, ফার্স্ট সিটি হবে 27 তারিখ। কি বললাম? ফার্স্ট সিটি হবে 27 তারিখ। এবং সেইখানে আমার যে টপিক গুলোর উপরে আমরা হচ্ছে সিটিটা নিব সেটা হচ্ছে এই দুইটা টপিক, একটা হচ্ছে কি বাক, আর একটা হচ্ছে কি বুস্ট, মানে আজকে যা পড়াবো। বুঝা গেছে? বুঝতে পারছেন? তাহলে একই সাথে আপনার অ্যাসাইনমেন্ট হয়ে যাবে, নোট হয়ে যাবে, সাথে সিটির পড়াও হয়ে যাবে। এবং আপনি আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন আজকে যেহেতু 20 তারিখ, নেক্সট পরীক্ষা হচ্ছে 27 তারিখে, দ্যাট মিনস 27 এপ্রিল। আপনি আমাকে জমা দিবেন 26 তারিখে, 26 তারিখের মধ্যে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেট। ক্লিয়ার? আর এটা হচ্ছে সিটি ডেট। আর এটা হচ্ছে আমার সিলেবাস সিলেবাস। বুঝতে পেরেছেন? জি जी স্যার। सर। আচ্ছা, তো এইভাবে প্রিপারেশন নিয়ে থাকবেন। তো আমরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বাক কনভার্টারটা পড়লাম, এরপর একটু বুস্ট কনভার্টার পড়াবো। তো আমি একটু, আমাকে একটু 2টা মিনিট সময় দিবেন, ঠিক আছে? আমি আসতেছি, হ্যাঁ, 2টা মিনিট।
আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। তো এখন আমরা একটা ম্যাথস দেখবো। ঠিক আছে, আমরা একটা ম্যাথ দেখবো। এই ম্যাথটা ওই যে আপনারা হারুনুর রশিদ স্যারের বই যেটা আছে, ওইটার এক্সাম্পল 5.5। ঠিক আছে, এক্সাম্পল হারুনুর রশিদ স্যারের বইয়ের এক্সাম্পল 5.5। সো কি বলছে যে বাক রেগুলেটরে, কি বলছে, the Bach regulator, the Bach regulator ধরেন কি বলছে, হ্যাজ এন ইনপুট ভোল্টেজ, দ্য Bach regulator has an input voltage বলছে, the Bach regulator has an input voltage of Vs equals to কত, Vs equals to 12 ভোল্ট। ঠিক আছে, এইটা বলছে। তারপর বলছে যে the required the required average the required average output voltage যেটা, the required average output voltage is VA equals to কত, equals to 5 ভোল্ট। কখন, যখন at R equals to মানে রেজিস্ট্যান্স যেটা সেটা 500 ওম। মানে এই কন্ডিশনটা দিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে, the required average output voltage is 5 ভোল্ট at R equals to 500 ohm and and the peak to peak and the একটা মিনিট। তো এখন বলছে কি দেখেন, যে পিক টু পিক আউটপুট রিপল ভোল্টেজ, is 20 millivolt। তারপরে বলা হচ্ছে দা সুইচিং ফ্রিকোয়েন্সি সুইচিং ফ্রিকোয়েন্সি 25 কিলোহার্টজ। সুইচিং ফ্রিকোয়েন্সি বলছে 25 কিলোহার্টজ if the peak to peak ripple current if the peak to peak ripple current of inductor if the peak to peak ripple current of inductor is limited to 0.8 ampere, then আপনাকে বের করতে বলা হচ্ছে ডিটারমাইন একটা যে ডিউটি সাইকেল, যেটাকে আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করতেছিলাম, এখানে কে দ্বারা বলতেছে একই জিনিস, ডিউটি সাইকেল। তারপর ইন্ডাকটেন্স, দা ফিল্টার মানে যে ইন্ডাকটেন্সটা ইউজ করা হয়েছে ওইটার ইন্ডাকটেন্সটা বের করতে বলা হচ্ছে। ওই ইন্ডাকটেন্সটাকে এখানে বলা হচ্ছে দা ফিল্টার ইন্ডাকটেন্স। ঠিক আছে, ওইটাকেই ফিল্টার ইন্ডাকটেন্স বলা হচ্ছে। সো দা ফিল্টার ইন্ডাকটেন্স এল এবং ফিল্টার ক্যাপাসিটর মানে যে ক্যাপাসিটরটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে। সো সেইটার ভ্যালুটা বের করা বলতে হচ্ছে, তো ফিল্টার ক্যাপাসিটর সি। এবং লাস্ট যেটা বলা হচ্ছে সেটা দ্য ক্রিটিক্যাল ভ্যালুজ অফ এল এন্ড সি। কি বলা হয়েছে, দ্য ক্রিটিক্যাল ভ্যালু
একটা নর্মাল ভ্যালু যেটা নর্মাল ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। তো দ্য ক্রিটিক্যাল ভ্যালুস অফ এল এন্ড সি। সো এটা আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা দেখাই। তো প্রথমত বাক রেগুলেটর হ্যাজ এন ইনপুট ভোল্টেজ, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, প্যারামিটারস গুলো আগে লিখে ফেলি। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিএস এর ভ্যালু কত। এখান থেকে দেখতে পাচ্ছি ভিএস এর ভ্যালু হচ্ছে 12 ভোল্ট। আচ্ছা গেল, তারপর বলছে দ্য রিকোয়ার্ড ভোল্ট আউটপুট ভোল্টেজ ইজ দ্য রিকোয়ার্ড অ্যাভারেজ আউটপুট, যেটাকে আমরা বলতেছি এখানে ভিএ দ্বারা। তাহলে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ সেটা হচ্ছে ভিএ, সেটা হচ্ছে কত? 5 ভোল্ট, যেটা আমাদের দরকার। আহ তারপরে কি বলা হয়েছে যে দ্য রিকোয়ার্ড আউটপুট ভোল্টেজ ইজ 5 ভোল্ট এবং কত রেজিস্ট্যান্সের ক্ষেত্রে 500 ওহমস। ঠিক আছে, তো লোডের যে রেজিস্ট্যান্সটা সেটা বলে দেওয়া আছে। তো পিক টু পিক আউটপুট ইনপুট ভোল্টেজ কত? আমরা দেখছি একটু আগে যে বাক ইনভার্টরের ক্ষেত্রে, আমরা একটু আগে দেখেছি যে আপনার এখানে কি বলেছে, পিক টু পিকের আউটপুট রিপেল ভোল্টেজ। তার মানে হচ্ছে ধরেন ভোল্টেজটা ছিল যেরকম, এরকম অসিলেট করতেছিল। রিপেল মানে এরকমই, যে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর এটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু থাকবে। সো বলছে পিক টু পিকের যে আউটপুট রিপেল, মানে ভোল্টেজটা ধরেন অনেক কি হয়, অসিলেট করতে থাকে। তো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে কি সে স্টেবল নাই, মানে এরকম একদম অ্যাভারেজ যে ভ্যালুটা, যে এরকম আমরা বলি কি যে ধরেন এরকম অ্যাভারেজ ভ্যালু হচ্ছে, ধরেন আমরা দেখতেছিলাম যে একটা সময় বিএস ছিল আর আরেকটা সময় কি ছিল, জিরো ছিল। এই ছিল হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো যখন এটাকে আপনি অ্যাভারেজে বের করবেন ওই যে ফোরিয়ার ট্রান্সফর্ম করে, তখন দেখবেন যে এরকম একটা অ্যাভারেজ করলে যেরকম একটা প্রায় সাইনোসয়েডাল ওয়েভের মতো আসবে। এর মধ্যে আরো অনেক কিছু কম্পোনেন্ট থাকতে পারে। সো এই যে এরকম যে অসিলেশন বা এই যে একটা ইনপুট এবং আউটপুট, মানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আর একটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এই দুইটা ভ্যালুর মধ্যে যে অসিলেশন, এটাকে আমরা বলে থাকি হচ্ছে রিপেল। তো আমরা এখানে যেটা বুঝতে পারছি যে আউটপুট ভোল্টেজটা এরকম করে ফিক্সড একটা ভ্যালুর মধ্যে নাই, মানে একটা হচ্ছে মিনিমাম এবং একটা ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে সে ওঠানামা করতেছে আর কি। সো সেই রিপেল ভোল্টেজটা বলতেছে রিপেল ভোল্টেজ, কিন্তু আউটপুট রিপেল ভোল্টেজ, তার মানে ওই যে ডিফারেন্সটা ম্যাক্সিমাম এবং হচ্ছে মিনিমাম, সেই ম্যাক্সিমাম এবং মিনিমামের যে রিপেল ভোল্টেজ সেটা বলা হচ্ছে 20 মিলি ভোল্ট। সেটা কত বলতেছে, ডেল ভিসি মানে হচ্ছে কত, 20 মিলিভোল্ট। আপনি যদি সার্কিটটা দেখেন যে আউটপুটের ভোল্টেজটা কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রস থেকে নেওয়া হচ্ছে, এই কারণে আমরা এখানে ডেল ভিসি লিখছি। আউটপুট মানে হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের এই ভোল্টেজ, প্যারালাল প্যারালাল ছিল লোড এবং ক্যাপাসিটর, সো এই জন্য এটাকে ডেল ভিসি লেখা। যখন আউটপুট ভোল্টেজ বলবো তাহলে ওইটা হচ্ছে এই ম্যাক্সিমাম মিনিমামের মধ্যে, ম্যাক্সিমাম এবং মিনিমামের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা, এটাকে বলা হচ্ছে ডেল ভিসি। ঠিক আছে, সো ডেল ভিসি হচ্ছে 200 মিলিভোল্ট, 20 মিলিভোল্ট। তারপরে বলা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিতে অপারেট করা হচ্ছে সেটা হচ্ছে 25 কিলো হার্টজ। ইফ দা পিক টু পিক রিপেল কারেন্ট, আমরা দেখছিলাম ইন্ডাক্টরের কারেন্ট যেটা, সেটা কিন্তু একবার চার্জ হচ্ছিল একবার ডিসচার্জ হচ্ছিল। সো ওইটার পিক টু পিকের যে রিপেল কারেন্ট, তার মানে ডিফারেন্স যেটা ম্যাক্সিমাম মিনিমাম, সেটা হচ্ছে কত? বলছে যে পিক টু পিক অফ দ্য রিপেল কারেন্ট অফ দ্য ইন্ডাক্টর ইজ লিমিটেড টু 0.8 অ্যাম্পিয়ার, মানে 8 অ্যাম্পিয়ারের মধ্যে লিমিটেড। এখন আপনাকে ডিউটি সাইকেল এগুলো বের করতে হবে। তো প্রথমে যদি আমরা বের করি, প্রথমটার ক্ষেত্রে সূত্র হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, যেটা আউটপুটের যে অ্যাভারেজ ভ্যালু সেটা হচ্ছে ভি এ ইকুয়ালস টু কে ইনটু ভিএস। একটু আগে আমরা দেখছি ওই ভোল্টেজ সেক ব্যালেন্সের মাধ্যমে। সো এখান থেকে যদি আমি ডিউটি সাইকেলটা বের করতে চাই, তাহলে কি আসবে, ভি এ বাই ভিএস। তাহলে ভি এ ছিল কত, ভি এ হচ্ছে 5 ভোল্ট এবং ভিএস ছিল 12 ভোল্ট। তাহলে আমার ডিউটি সাইকেলটা কত আসবে, 5/12, আলটিমেটলি 0.4167, এইটাই চলে আসবে। তার মানে আলটিমেটলি এটাকে যদি আমি পার্সেন্টেজে আনি, তাহলে 41.67% চলে আসে ডিউটি সাইকেলের। তাহলে এটা আমরা বের করে ফেললাম এ। এখন হচ্ছে বি, তাহলে ইন্ডাকটেন্স, ফিল্টারের যে ইন্ডাকটেন্স সেটার ভ্যালু কত, ফিল্টারের ইন্ডাকটেন্স সেটার ভ্যালু কত, সেটার এইটা বের করার জন্য আমাদের যে ইকুয়েশনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেল আই ইকুয়ালস টু হচ্ছে ভিএ ইন্টু ভিএস মাইনাস ভিএ ডিভাইডেড বাই এফ এল ভিএস। এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এই ইকুয়েশন থেকে যদি আমি ফিল্টার ইন্ডাক্ট, এখানে আমার কি কি জানা আছে, ভিএ জানা আছে, ডেল আই আমরা জানি, ভিএস এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু জানি। ঠিক আছে, এর ভ্যালু তো আমি ভি এর ভ্যালু তো জানি বলছিলাম ভিএস, তাহলে আলটিমেটলি এখান থেকে কিন্তু আমরা এল এর ভ্যালুটা বের করতে পারবো, যেহেতু সব জানা আছে শুধু এল বাদে। তাহলে এল ইকুয়ালস টু হবে কত, এল ইকুয়ালস টু হবে ডেল আই
এফ ইন্টু ভিএস ডিভাইডেড বাই ভিএ ভিএস মাইনাস ভিএ। তাহলে আলটিমেটলি ভি ডেল আই হচ্ছে কত? ডেল আই হচ্ছে ডেল আই, তাহলে ডেল আইটা কত বেড়েছে? 0.8 অ্যাম্পিয়ার। তাহলে বসাই ফেলেন 0.8। ভুল করলাম কি? ভুল করছি না? এই কোশ্চেন তো এরকম না, মনোযোগ দেন। এলটা আমি জি বের স্যার, করবো, ভুল তাহলে এখান করছি। থেকে এলটা এখানে চলে যাবে, এল ইকুয়ালস হচ্ছে কত? আলটিমেটলি এরকমই তো। উল্টো হবে স্যার এটা। হ্যাঁ, তাহলে এফ, তারপর হচ্ছে ডেল আই, আর হচ্ছে বিএস এরকম। তো এখন আপনি বসান, ভি এর ভ্যালু হচ্ছে কত? ভি এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, ভিএস এর ভ্যালু হচ্ছে কত? 12, আর ভি এর হচ্ছে 5, আর এফ এর ভ্যালু হচ্ছে 25 কিলো হার্স। তাহলে 25 কিলো হার্স যেহেতু, তার মানে হচ্ছে 25,000 হার্স। এইটা ডেল আই হচ্ছে কত? ডেল আই হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার, তাহলে 0.8 লিখলাম। এরপরে ভিএস হচ্ছে কত? 12 ভোল্ট। ভিএস হচ্ছে কত? 12 ভোল্ট। তাহলে এখান থেকে আপনি যদি বের করেন দেখবেন একটা ভ্যালু আসবে, ওটাকে যদি মাইক্রো হেনরিতে বের করে নিয়ে আসেন আসবে 145.83 মাইক্রো হেনরি। ঠিক আছে, মানে যে ভ্যালু আসবে ওইটাকে যদি আপনি 10⁶ দিয়ে গুণ করেন তাহলে মাইক্রো হেনরিতে পেয়ে যাবেন। তাহলে এইটা হলো আমার এই বি নাম্বার, যে ফিল্টার ইন্ডাকটেন্সের ভ্যালু কত। এখন সি এর ভ্যালুটা বের করবো, সেটা হচ্ছে কি ফিল্টার ক্যাপাসিটেন্স। তো ফিল্টার ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা দরকার পড়বে সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ডেল ভিসি ইকুয়ালস টু হচ্ছে আপনার ডেল আই ডিভাইডেড বাই হচ্ছে 8 এফ সি। এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, ডেল ভিসি ডেল আই এফ সব ভ্যালু জানা আছে, তাহলে ক্যাপাসিটির ভ্যালু নাই, তাহলে আমরা বের করে ফেলতে পারবো ডেল আই ইকুয়ালস ডিভাইডেড বাই 8 এফ ডেল ভি। ডেল আই মানে হচ্ছে কত? ডেল আই মানে হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার, তাহলে 0.8 আর হচ্ছে 8 × 25,000 হার্স, সো 25,000। আর হচ্ছে ডেল ভি, ডেল ভি হচ্ছে যে ডেল ভি মানে হচ্ছে ডেল ভিসি আর কি, ডেল ভি হচ্ছে 20 মিলি ভোল্ট, তাহলে 20 মিলি ভোল্ট মানে হচ্ছে 20 × 10⁻³ ভোল্ট। এখান থেকে আপনি যদি মাইক্রো ফ্যারাডেতে ভ্যালুটা নিয়ে আসেন, আপনার অ্যারাউন্ড চলে আসবে 200 মাইক্রো ফ্যারাডে। ঠিক আছে, 200 মাইক্রো ফ্যারাডে। তাহলে আমার ফিল্টার ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। এই হলো, এখন আমাকে ক্রিটিক্যাল ভ্যালু এবং হচ্ছে ক্যাপাসিটি, এই যে ইন্ডাক্টরের ক্রিটিক্যাল ভ্যালু এবং ক্যাপাসিটরের ক্রিটিক্যাল, যখন আপনি ক্রিটিক্যাল ভ্যালু বের করবেন, এটার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে এলসি ইকুয়ালস টু 1 - k ইন্টু আর ডিভাইডেড বাই 2f। এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু অফ এল বের করার জন্য, এই যে ক্রিটিক্যাল এর জন্য এলসি বলা। আর ক্যাপাসিটরে যখন ক্রিটিক্যাল ভ্যালু বের করবো সিসি, সেটা হচ্ছে 1 - k ডিভাইডেড বাই 16 LF²। সবকিছুর ভ্যালু জানা আছে, জাস্ট মান বসাবেন, বের হয়ে চলে আসবে। এলসির ভ্যালু চলে আসবে 5.83 মিলি অ্যাম্পিয়ার, 5.83 মিলি হেনরি। আর ক্যাপাসিটরটা যদি আপনি ফ্যারাডেতে বের করেন মাইক্রো ফ্যারাডেতে, সেটা চলে আসবে হচ্ছে 0.4 মাইক্রো ফ্যারাডে। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের বাক কনভার্টার নিয়ে যত রিলেটেড কথাবার্তা। অনেক কিছু পড়ছি এবং সাথে একটা ম্যাথ ম্যাথ দেখলাম। তো আমাদের সিরিজে কিন্তু আমি আজকে যা পড়াচ্ছি সব থাকবে, ঠিক আছে? সো এগুলা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এখন আমরা চলে যাব হচ্ছে বুস্ট কনভার্টারে। বাক কনভার্টারের ক্ষেত্রে আমরা যেসব জিনিসগুলো পড়েছিলাম, বুস্ট কনভার্টারের ক্ষেত্রে আমরা ঠিক সেম সেম জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তাগুলো বলবো।
আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানটা শেষ হোক। আচ্ছা, চলো আমরা স্টার্ট করি। তো আমরা যখন এখন যেটা পড়বো সেটা হচ্ছে বুস্ট রেগুলেটর। তো বাক যেমন হচ্ছে, বাক রেগুলেটরের ক্ষেত্রে আমরা যেমন আউটপুট ভোল্টেজটা কি পাইতাম, বা অ্যাভারেজে যে আউটপুট ভোল্টেজটা আমরা পেতাম, সেটা কিন্তু আপনার ওই ইনপুট যে ভোল্টেজটা আছে সেটার চেয়ে কম পেতাম। তার মানে সেখানে স্টেপ ডাউন হতো, এর জন্য ওইটাকে বলা হতো বাক রেগুলেটর। কিন্তু বুস্ট রেগুলেটরে কি হবে? বুস্ট রেগুলেটরে যেটা হবে, এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজে যে আউটপুট ভোল্টেজটা পাবো আমরা,
সেটা কিন্তু ইনপুটের যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমরা বেশি পাবো। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বুস্ট রেগুলেটর। সো আলটিমেটলি বোঝা গেছে যে কেন এটাকে বাক বলা হচ্ছে, কেন এটাকে আমরা বুস্ট রেগুলেটর বলছি। তো সার্কিটটা যদি আমরা একটু খেয়াল করে দেখি। সো এরকম, এই হলো আমাদের সার্কিটটা। সো এখানেও দুইটা মোড আছে। সো আমি যদি একটা মোডকে বলি M1, যে ক্ষেত্রে আমার সুইচটা অন অবস্থায় থাকে সেইটা একটা মোড। আর একটা হচ্ছে M2, যে ক্ষেত্রে আমার সুইচটা অফ অবস্থায় থাকে, সেটা হচ্ছে মোড 2। আচ্ছা, সো এখন ধরেন আমার এখন সুইচটা যদি অন অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই ভিএস এর মধ্য দিয়ে এই ভোল্টেজ সোর্সের কারণে যে কারেন্টটা আসবে, সেই কারেন্টটা কিন্তু ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে এবং এই শর্ট পার্টসের মধ্যে দিয়ে কিন্তু সার্কুলেট করবে অন অবস্থায়, মানে কারেন্টটা কিন্তু এইটুকুর মধ্য দিয়ে যাবে। সো এই ক্ষেত্রে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি, তাহলে দেখতে যেরকম হবে সেটা হচ্ছে, যখন আমার সুইচটা অন অবস্থায় আছে, সুইচটা শর্ট, সো এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। এবং যখন সুইচটা অফ অবস্থায় থাকবে, তখন সুইচ অফ, তখন এটা ওপেন, তখন কি হবে, এই ভিএস এর মাধ্যমে যে কারেন্ট আছে সেটাই কিন্তু আবার কি হবে, এটাই কিন্তু আপনার এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে ফ্লো হবে বা লোডের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে, ক্যাপাসিটরের মধ্যে বা লোডের মধ্য দিয়ে যাবে। সো আলটিমেটলি সার্কিটটা ধরেন আমি আঁকতে পারছি এরকম। আচ্ছা, সো এখন যখন সুইচটা অন অবস্থায় আছে, যখন সুইচটা অন অবস্থায় আছে, তার মানে ভিএস এর জন্য যে কারেন্ট, সেই কারেন্টের ফ্লোটা কিন্তু এতটুকুর মধ্যেই সার্কুলেট হচ্ছে। তো কারেন্টটা যাচ্ছে কিরকম, এখানে এইভাবে কারেন্টটা যেহেতু এইভাবে যাচ্ছে, তো এইটা হচ্ছে ইন্ডাক্টরের এইদিকে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, এবং ইন্ডাক্টর তখন চার্জ হবে ভিএস দ্বারা। ঠিক আছে, তো ইন্ডাক্টরের এই মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইন্ডাক্টর কি করবে, এনার্জিটাকে কি করে রাখবে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইন্ডাক্টর এনার্জিটাকে স্টোর করে রাখবে। ঠিক আছে, এই হলো অবস্থা। আচ্ছা, এখন তাহলে এইটা হচ্ছে আমাদের এখন এই ক্ষেত্রে যে আউটপুটটা, এই যে দেখেন আমার ছিল আউটপুটটা এখানে, আউটপুটটা এইটার এইখানে মানে হচ্ছে আপনার আলটিমেটলি এই যে এইটার একটা হচ্ছে, আলটিমেটলি এখানে ভি আউটপুটটা কত হচ্ছে, ভি আউটপুটটা হচ্ছে 0। আলটিমেটলি ভি আউটপুটটা 0। ওকে, এরপর যেটা হচ্ছে, আমি যদি অফ অবস্থার ক্ষেত্রে যদি চিন্তা করি, তো ইন্ডাক্টর কি করে যে কারেন্টের চেঞ্জটাকে সে বাধা প্রদান করবে। সো এখানে ছিল ধরেন ভিএস, সে তো এইদিকে ভিএস কি করবে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, সে তো এইদিকে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবেই, সে তো এদিকে কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবেই। ইন্ডাক্টরের মধ্যে যে ছিল, একটা মিনিট,
আচ্ছা 2 মিনিট দেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি, হ্যাঁ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে যখন অফ অবস্থায় থাকে, ভিএস এর এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। সো এই সোর্স কি করবে, পজিটিভ থেকে এদিকে কারেন্ট ফ্লো করানো শুরু করবে। এবং যখন আবার মোট, তো এই ভিএসসি কিন্তু সেই দিকে কারেন্টটাকে ফ্লো করানোর চেষ্টা করবে। এবং ইন্ডাক্টরও কি করবে জানেন, ইন্ডাক্টরও কিন্তু তখন হেল্প করবে যে কারেন্টের যাতে চেঞ্জ না হয়। সো তখন কি করবে, এই ইন্ডাক্টরের যে পোলারিটিটা আছে সে পোলারিটি এখানে চেঞ্জ করে ফেলবে, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। হওয়ার ফলে এই ইন্ডাক্টরটা তখন একটা কারেন্ট সোর্স হিসাবে কাজ করবে। হ্যাঁ, ইন্ডাক্টরটা তখন একটা কারেন্ট সোর্স হিসাবে কাজ করবে। এবং এই তখন ইন্ডাক্টরও সে এই দিকেই কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করবে। সো এই হলো ব্যাপার। এতটুকু কি ক্লিয়ার? বুঝা গেছে? কোনো কথা নাই। ফয়সাল আহমেদ অনিক আছেন? অনিক? নাই। সাজ্জাদ? জি স্যার। বুঝছেন? জি স্যার। আচ্ছা। আবু বকর সিদ্দিক? আবু বকর? নাই। আলামিন সরকার? স্যার আছে। কে? আলামিন? স্যার হ্যাঁ। তো বুঝতে পারছেন? স্যার আমি তো মাত্র বাসায় ঢুকছি স্যার। ভিডিওটা স্যার পরে দেখে নেবো। আচ্ছা। আমির খসরু? আমির খসরু? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন আমরা যেটা করব, এখন আমরা দেখেন কি বললাম, যে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছি, ওয়ার্কিং প্রিন্সিপাল বলছি, সার্কিট ডায়াগ্রাম দেখলাম। এখন হচ্ছে আমরা ওয়েব শেপ আঁকানোর চেষ্টা করব। তা আগের মতোই, যদি আপনারা ওই সার্কিট গুলো বুঝে থাকেন বা যেভাবে আঁকতে হয় আর কি, আমি তো বুঝায় বুঝায় পড়াইছি, বাট মুখস্থ করলে হচ্ছে জীবনেও এগুলো মনে রাখতে পারবেন না পরীক্ষার হলে। আর যদি মুখস্থ বিদ্যার মানে মেমোরাইজিং ক্ষমতা অনেক বেশি থাকে, তাহলে
মুখস্থ করতে পারবেন, কিন্তু সার্কিট চেঞ্জ করে দিলে পারবেন না। আচ্ছা, সো ফার্স্টে যদি আমরা আউটপুটেরটা দেখি, আউটপুটের তো তো আমরা যখন দেখলাম যে একটা পর্যায়ে ধরেন অন আছে, এইটুকুর জন্য ধরেন অন, আর এইটুকুর জন্য ধরেন অফ। আচ্ছা, সো যখন অন আসে, অন থাকে, তখন আউটপুট ভোল্টেজটা কত হচ্ছে, জিরো না? এই যে এখানেই তো দেওয়া আছে আউটপুট ভোল্টেজ জিরো, সো জিরো। আর যখন অফ অবস্থায় আছে তখন আউটপুট ভোল্টেজ কত, এটা হচ্ছে প্লাস মাইনাস ভি আউটপুট, প্লাস মাইনাস কি ভি আউটপুট। এখন এই আউটপুট যখন অফ অবস্থায় আছে তখন আউটপুটের ভোল্টেজটা কার সমান হচ্ছে বলেন তো আমায়? এখানে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, আর এখানে হচ্ছে কি ধরেন ভি এল। তাহলে এখন যদি এখানে আপনি একটা কেভিএল অ্যাপ্লাই করেন, আসতেছে মাইনাস ভিএস মাইনাস ভিএল প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু জিরো। এরপরে হচ্ছে ভি আউটপুট ইকুয়ালস টু হচ্ছে কত, ভিএস প্লাস ভিএল, এরকম না? তার মানে এখানে যে আমি আউটপুটটা পাচ্ছি একটু খেয়াল করে দেখেন, এখানে যে আউটপুটটা পাচ্ছি সেটা কিন্তু ভিএস এর সাথে আরো অ্যাড হচ্ছে, তার মানে এখানে আমি বেশি পাচ্ছি ইনপুটের চেয়ে। সো এইটা ভিএস প্লাস কত, ভিএল। সো এই জিনিসগুলো একটু, টুকটাক জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, বুঝতে হবে আর কি। এতটুকু বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? ওকে, এখন আমরা ইন্ডাক্টরে যে কারেন্ট আছে সেটা বের করব। তো যখন অন অবস্থায় থাকে তখন ইন্ডাক্টর কি চার্জ হয়, সো আগের কথা মতোই, সো কন্টিনিউয়াস কারেন্ট করার যে চার্জ হচ্ছে, এরপর যখন অফ অবস্থায় থাকে তখন ইন্ডাক্টরটা ডিসচার্জ করে। সো এরকম, বুঝা গেছে? এটাকে ধরেন I2, এটাকে ধরেন I1, এবং এটা মাঝামাঝি যে ভ্যালুটা আছে সাপোজ, এটা হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আউটপুট কারেন্টটা বের করেন। আউটপুট কারেন্টটা কি, এখন দেখেন যখন এই সুইচটা অন অবস্থায় ছিল তখন কি আউটপুটের এই যে লোডে কি কোনো কারেন্ট যাইতো? ওটা তো ডিসকানেক্ট অবস্থায় ছিল, তাই না? তখন তো লোডে কোনো কারেন্ট যাইতো না, সো লোডের কারেন্টটা কি জিরো। এরপর যখন সুইচটা অফ অবস্থায় আছে তখন কিন্তু দেখেন এই আইএলটাই কিন্তু আমার আইসি বা লোডের মধ্য দিয়ে যায়, মানে একই কারেন্টটাই। সো আলটিমেটলি সে ওই ইন্ডাক্টর কারেন্টটাকেই সে ফলো করছে, সো আলটিমেটলি এরকম। বুঝা গেছে? হুম। জি স্যার। আচ্ছা, তো এখন আমি তো সব দেখাই দিলে কেমন, আমি আইডি বের করতে পারবেন না যদি আইডি বলি? বের করা যাবে না? হুম, একটু রেসপন্স করেন, মানে সবকিছু আমি তো আগে দেখাচ্ছি আইডি বের করা যাবে না, তো এইদিকে জি তো স্যার। আইডি বের করা যাবে। তো তো শুরুর দিকে তো আপনি মানে এখানে সবগুলো আমি যেগুলো যেগুলো দেখাইছি ওগুলো নিজেদের মতো করে ওয়েব শেপ বের করার চেষ্টা করবেন। যেমন অন অবস্থায় কি আমার আইডি আছে? নাই তো, তাহলে এখানে কি হবে, আইডি জিরো যদি আইডি বের করতে চাই। আর অফ অবস্থায় তো আইডির মধ্যে কারেন্ট যায়, সেটা কি আইএল এর মতোই তো, তাই না? সেরকম। হ্যালো আপু। ঠিক আছে। হুম। জি স্যার। আচ্ছা, তো
তাহলে এই গেল ব্যাপার স্যাপার গুলো, এইভাবে আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের ওয়েবসাইট গুলো বুঝে বুঝে করার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, এখানে ক্যাপাসিটরেরটা কিরকম হবে বলতে পারবেন কি? ক্যাপাসিটরের কারেন্টটা কিরকম হবে? আচ্ছা, ক্যাপাসিটরটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে এটা বেশি লম্বা হয়ে যাবে। ক্যাপাসিটরটা আজকে দেখাচ্ছি না, বাট এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। যারা পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে রিসার্চ করতেছেন, এটাই তাদের জন্য সময় এই জিনিসগুলো বুঝা, বুঝে বুঝে পড়া। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে লাস্ট যে টপিকটা নিয়ে একটু, লাস্ট হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ দেখাবো। এই রিলেটেড একটা ম্যাথ দেখাবো। সো কি বলছে দেখেন ম্যাথে, বুস্ট রেগুলেটর নিয়ে বলছে যে বুস্ট বুস্ট রেগুলেটর, সেটা কি বলছে, বুস্ট রেগুলেটর হ্যাজ অ্যান ইনপুট ভোল্টেজ, a boost regulator has an input voltage of Vs equals to 5 volt. The average output, voltage Va হচ্ছে কত, 15 volt, and the average load current Ia বলতেছে সেটা হচ্ছে কত, 0.5 অ্যাম্পিয়ার। তো the switching frequency হচ্ছে কত, the switching frequency is 25 কিলোহার্টজ। তারপর কি বলছে, if L equals to 150 মাইক্রো হেনরি and C equals to হচ্ছে 220 মাইক্রো ফ্যারাডে, then determine the duty cycle কে, তারপর হচ্ছে the ripple current of the ইন্ডাক্টরের রিপেল কারেন্ট বের করতে বলা হয়েছে, যেটাকে আমরা রিপেল কারেন্টটাকে বলতেছি ডেল আই। তারপরে পিক কারেন্ট, পিক কারেন্ট অফ ইন্ডাক্টর, I2, পিক কারেন্ট, ইন্ডাক্টরের কারেন্টটা কিরকম হয়, এই যে এরকম। তো এই যে ম্যাক্সিমাম যেটা, সেটাকে তো আমরা I2 বলি, সেই এই পিকটাই বের করতে বলা হয়েছে। এরপর ডি হচ্ছে দ্য রিপল ভোল্টেজ, অফ ফিল্টার ক্যাপাসিটর, ডেল ভিসি, এটা বের করতে বলা হয়েছে। এবং ক্রিটিক্যাল ভ্যালু, যে ক্রিটিক্যাল ভ্যালুজ অফ এল এন্ড সি, ইন্ডাক্টরের এবং ক্যাপাসিটরের ক্রিটিক্যাল ভ্যালু বের করতে বলা হয়েছে। সো আমরা বের করি, দেখি প্রথমে এ ডিউটি সাইকেল কিভাবে বের করবো আমরা জানি। ও হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয় নাই, ওই যে বুস্ট কনভার্টারের হচ্ছে কি, ওই যে ভোল্টেজ সেক এবং অ্যাম্পিয়ার সেক ব্যালেন্সটা, তাই না? ওইটা নিজেরা করবেন, নিজেরা যদি না পারেন তাহলে আমাকে বলবেন। তো ওই আগের মতোই কিরকম হয়, ওই যে যদি ভোল্টেজ সেক ব্যালেন্সটা করেন, সেটা হয় ভিএল অন ইন্টু কত হয়, টি অন, প্লাস হয় ভিএল অফ ইন্টু কত, টি অফ ইকুয়ালস টু কত হয়, 0। এটা হচ্ছে ভোল্টেজ সেক ব্যালেন্স। আর অ্যাম্পিয়ার সেক ব্যালেন্সটা হচ্ছে কত, আইসি অন ইন্টু টি অন প্লাস হচ্ছে আইসি অফ ইন্টু কত, টি অফ, এই 0। এটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার সেক ব্যালেন্স। কথা বোঝা গেছে? তো ডিউটি সাইকেল যদি বের করি, মানে বুস্টের ক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল, যদি আপনি ভোল্ট চেক করে যে বের করে নিয়ে আসেন, দেখবেন
ওইখান থেকে আপনি যে ভোল্টেজের ইকুয়েশনটা পাবেন সেটা অনেকটা হবে এরকম, আউটপুট বা এভারেজ যে ভোল্টেজের ইকুয়েশনটা। এটা কিন্তু করবেন, আমি কিন্তু এই জন্য অ্যাসাইনমেন্ট দিছি, না করলে কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যদি করতে না পারেন সেক্ষেত্রে বলতে পারেন, বা আপনি আমাকে দেখাইলে আমি হয়তো বা বলে দিব কোন জায়গায় ভুলটা হয়েছে। বাট একবারই করবেন না, এটা আসলে কাম্য হবে না। সো অ্যাভারেজ ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিএস ডিভাইডেড বাই হবে 1 - কে। সো এখন যদি আপনি এইখানে সেম ইকুয়েশনটা ইউজ করেন, তাহলে এখন এখান থেকে আমি কে বের করব। ফার্স্ট 1 - কে ইকুয়ালস টু হচ্ছে কত, ভিএস ডিভাইডেড বাই ভিএ, এবং এখান থেকে ভিএস এর ভ্যালু কত 5, আর ভি এর ভ্যালু হচ্ছে 15। সো আলটিমেটলি কে এর ভ্যালু বের করেন, কে এর ভ্যালু হবে 1 - 5/15, 1/1/3, আলটিমেটলি এখানে চলে আসবে 2/3। আলটিমেটলি এটাকে যদি পার্সেন্টেজে বের করেন ডিউটি সাইকেলকে চলে আসবে 66.67। এই তারপর হচ্ছে বি, দ্য রিপেল কারেন্ট অফ ইন্ডাক্টর। আমি যদি রিপেল কারেন্টের ভ্যালু বের করতে চাই, রিপেল কারেন্টের ভ্যালু যদি আমি বের করতে চাই, সেটা ইকুয়েশনটা কি হবে সেটা আমার জানা দরকার। বুস্ট কনভার্টারের ক্ষেত্রে ডেল আই ইকুয়ালস টু হচ্ছে ভিএ মাইনাস ভিএস ডিভাইডেড বাই এল। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে বুস্ট কনভার্টারের ক্ষেত্রে অন্য ইকুয়েশন ব্যবহার করি, এখানে তো আমার টাইমের ভ্যালু পাবো না আমি। ওকে, তো বুস্ট কনভার্টারের ক্ষেত্রে যেটা আমরা পাবো যে ডেল ডেল আই, ডেল আই ব্যবহার করার জন্য যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ডেল আই ইকুয়ালস টু ভিএস ভিএস ডিভাইডেড বাই ভিএ মাইনাস ভিএস, তারপর হচ্ছে এফ এল ভি এ। এটা আপনি ইউজ করতে পারেন। এটা যদি আপনি ইউজ করেন, অথবা আরেকভাবেও লেখা যায়, তো আমরা ওটা পরে যাই। তো ভিএস হচ্ছে কত, ভিএস হচ্ছে আপনার 5, দেন ভিএ হচ্ছে 15। সো 15 - 5, এরপরে চলে আসলো এফ এর ভ্যালু হচ্ছে কত, ফ্রিকোয়েন্সি কত বলছে 25 কিলোহার্জ, দ্যাট মিনস 25,000 ইন্টু এল এর ভ্যালু কত বলছে, এল এর ভ্যালু হচ্ছে 150 ইন্টু মাইক্রো, যেহেতু সেটা 10⁻⁻6, আর ভিএ হচ্ছে আপনার 15। এইরকম নিয়ে আসলে আসবে, চলে আসবে 0.89 চলে আসবে এই কোয়েশনটা। আর পিক কারেন্ট অফ দ্য ইন্ডাক্টর I2 কিভাবে বের করবেন, ইন্ডাক্টরের যদি আপনি গ্রাফটা দেখেন, এখানে ছিল I2, এখানে ছিল I1, আর মাঝখানের যে ভ্যালুটা সেটা ছিল আপনার এভারেজ ভ্যালু, আর এইটা আর এটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি ছিল ডেল আই। তো আমি যদি I2 বের করতে চাই, তাহলে কিভাবে বের করা যায় দেখেন, ডেল আইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে কত ডেল আই বাই 2, বা এইটুকুর ভ্যালু হচ্ছে কত ডেল আই বাই 2। তার মানে আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে আমার এইটুকু কি বোঝা গেছে ব্যাপারটা? হুম, এটা কিভাবে ডেল আই বাই 2 হলো এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, আপনি যদি অ্যাভারেজ কারেন্ট বের করেন, ঠিক আছে, কি বললাম, অ্যাভারেজ কারেন্ট যদি আপনি বের করেন, অ্যাভারেজ ইনপুট কারেন্ট, অ্যাভারেজ ইনপুট কারেন্ট, অ্যাভারেজ ইনপুট কারেন্ট। সো অ্যাভারেজ ইনপুট কারেন্ট বের করার সূত্র হচ্ছে আইএস ইকুয়ালস টু আইএ ডিভাইডেড বাই 1 - কে। এটা ইউজ করেন, এটা ইউজ করলে আপনি অ্যাভারেজ কারেন্ট আইএস যেটা সেটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তাইলে আপনি যদি দেখেন এই অ্যাভারেজের সাথে যদি আপনি এই ডেল আই বাই 2 যোগ করেন, তাহলে আমি I2 পাবো না? এটা হচ্ছে অ্যাভারেজ, যেটা আমি বলতেছি 1.5, এদের সাথে যদি এতটুকু যোগ করি, তার মানে কি ডেল আই বাই 2 এটার সাথে, তার মানে আমি যদি পিক ভ্যালু বের করতে চাই আইএস এর সাথে, এটা হচ্ছে আইএস, এর সাথে এতটুকু যোগ করতে হবে, এবং অতটুকু হচ্ছে ডেল আই বাই 2। এবার বের করেন, তাহলে 1.5 যেটা আমরা বের করলাম, প্লাস ডেল আই হচ্ছে কত, ডেল আই হচ্ছে যেখানে বের করছে 0.89 ডিভাইডেড বাই 2,
হিসাব করেন চলে আসবে 1.945 এম্পিয়ার, এটা চলে আসলো। এরপর ডি, দ্য রিপেল ভোল্টেজের সূত্র হচ্ছে ডেল ভিসি। এটা কিভাবে বের করবেন? এটার জন্য আপনার যেটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেল ভিসি ইকুয়ালস টু আই এ কে ডিভাইডেড বাই এফ সি। আই এ হচ্ছে এভারেজ আউটপুট কারেন্ট, আই এ হচ্ছে কি এভারেজ আউটপুট কারেন্ট। তাহলে এভারেজের যে আউটপুট আই এ সেটা কত আর বলছে এখানে 0.5। সো 0.5, এরপর হচ্ছে কে, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু আমরা বের করছি যে এর 66.67 ছিল পার্সেন্টেজে, আর ভগ্নাংশ ছিল 0.6667। সো এটা করেন 0.6667 আর ডিভাইডেড বাই এফ সি। এফ হচ্ছে আপনার 25,000 আর ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে কত 220 ইন্টু 10⁻⁻6। তাহলে আলটিমেটলি এখানে হিসাব করলে চলে আসবে হচ্ছে 60.61 মিলিভোল্ট। এই তো ডি এই গেল। এরপর ই যদি আপনি বের করেন ক্রিটিক্যাল ভ্যালু অফ এল, তাহলে কিভাবে বের করবেন? ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে এলসি, এটা সূত্র হচ্ছে 1 - কে ইন্টু কে আর ডিভাইডেড বাই হচ্ছে 2F। আর ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য ক্যাপাসিটর এটা যদি বের করেন তাহলে কে ডিভাইডেড বাই 2FR। এটা বসায় নিবেন, বসায় নিলে ক্রিটিক্যাল ভ্যালু চলে আসবে। সো এটার ভ্যালু আসবে হচ্ছে 133 মাইক্রো হেনরি, আর ক্যাপাসিটেন্সের ভ্যালু আসবে 0.44 মাইক্রো ফ্যারাডে। এই হলো অবস্থা। তাহলে আমাদের ক্লাস এইটুকুই আসলে। তাহলে আমরা আজকে এখানে ক্লাসের মাধ্যমে বাক এবং বুস্ট কনভার্টারের যাবতীয় যত কথাবার্তা আছে সব পড়ায় ফেলছি, এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। ওই অ্যাসাইনমেন্ট যদি করে ফেলেন তাহলে আলটিমেটলি আজকের ক্লাসের পুরো নোট আপনার হয়ে যাবে। ক্লিয়ার? হুম। জি জি স্যার। স্যার। আচ্ছা, আর অ্যাসাইনমেন্টটা রেডি করে রাখবেন। আমি অ্যাসাইনমেন্ট সেকশনটা খুলে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট স্যার টাইমটা একটু বাড়াই দিন। টাইম বেশি বাড়ানো যাবে না, টাইম বাড়ালে আপনি আপনি যত তাড়াতাড়ি করবেন আপনার সিটির জন্য পড়া হয়ে যাবে। তো আপনি যখন স্যার সিটির জন্য পড়বেন তখন আপনার অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের সিটির ডেট দিনই দেন স্যার, ভালো হবে স্যার আমাদের জন্য। তাহলে 27 তারিখ দিতে বলতেছেন? জি স্যার। দিলাম, যান। আর আমাদের তো মেকআপ এক্সাম আছে। মেকআপ এক্সাম ওইটা চিন্তা করে তো লাভ নাই, মেকআপ এক্সাম তো এটা আলাদা জিনিস, আপনার তো ওইগুলা হিসাব তো থাকবেই। অ্যাসাইনমেন্ট আমি আর লিখে দিলাম ফর দ্য কোশ্চেন চেক দ্য ভিডিও। তো যারা কোশ্চেন জানেন না তাদেরকে এখানে লিখে দিচ্ছি চেক দ্য ভিডিও। একটু কষ্ট করতে হবে, কারণ এত ইয়া করলে হবে না। ভিডিওটা চেক করলে আপনি হচ্ছে ওই ইয়াটা পেয়ে যাবেন আর কি, অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা যদি কেউ না জানে। এত ক্যাজুয়াল হলে হবে না। সো এই যে অ্যাসাইনমেন্ট দিলাম, তারিখটা হচ্ছে 27 তারিখ দিয়ে রাখছি 12টার আগ পর্যন্ত। এরপর এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, তারপরে কিন্তু আর কেউ দিতে পারবেন না। সো এই জিনিসটা মাথায় রেখেন, আমি এটাকে দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টে। এই যে দেখেন আপনাদের এখানে একটা অ্যাসাইনমেন্টের সেকশন হয়ে যাবে, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন তাড়াতাড়ি। আর সিটির সিলেবাসটা হচ্ছে দা ফার্স্ট সিটি উইল বি টেকেন অন 27 তারিখ বলেছিলাম না? 27 তারিখ উইল বি টেকেন অন 27th এপ্রিল। 27th এপ্রিল টাইমটা পরে জানাই দিব। সিলেবাস হচ্ছে যাবতীয় যা পড়াইছে আজকে, বাক এন্ড বুস্ট কনভার্টার। ঠিক আছে? এই জি স্যার, পোস্ট হয়ে গেছে। হুম, আর আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিচ্ছি।
জাকির আছেন, Yes, sir. রবিন নাই। তারপর হচ্ছে শাহিন, Yes, sir. আমির খসরু, ইয়েস স্যার। মিরাজ, Yes, sir. আবু বকর নাই। তারপর হচ্ছে মুহাইমিনুল নাই। তারপর হচ্ছে জুলফিকার, Yes, sir. তারপর ফাহাদ, ফাহাদ জেসুন নাই। তারপরে হচ্ছে আব্দুর রহিম নাই। তারপরে হচ্ছে উম শামীম আক্তার, প্রেজেন্ট স্যার। আচ্ছা আনসারুল হক, আনসারুল হক নাই। তারপরে হচ্ছে শামীম রেজা, Present, sir. তারপর জান্নাতুল ফেরদৌস, ইয়েস স্যার। বিজয়, স্যার বিজয়, ওর মেবি নেট প্রবলেম স্যার। আচ্ছা তামান্না, ইয়েস স্যার। শামীম, Yes, sir. রিফাত, Yes, sir. তৌফিক এলাহি, তৌফিক নাই। তারপরে হচ্ছে তানভীর নাই। তারপরে হচ্ছে শহীদুজ্জামান, Yes, sir. মিরাজ, মির্জা ফাহিম নূর, Yes, sir. সাজ্জাদ আহমেদ, সাজ্জাদ আহমেদ নাই। তারপরে হচ্ছে আব্দুল্লাহ আপন, আব্দুল্লাহ আপন হচ্ছে নাই। তারপরে হচ্ছে মাহবুবুল হাসান, ছিল নেট শেষ হয়ে গেছে আর কি, ওই মেসেজ দিয়ে গেছে। আচ্ছা সাকিবুল হাসান, Yes, sir. শারমিন আক্তার, শারমিন আক্তার নাই। স্যার তারপর শারমিন আক্তার। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রায়হান কবির জুয়েল, রায়হান নাই। তারপর হচ্ছে রাইসুল, Yes, sir. অনিক, অনিক দেবনাথ নাই। তারপরে হচ্ছে ফাহিম, ইয়েস স্যার। তারপর হচ্ছে ফেরদৌস হাসনাত রাতুল, Yes, sir. মিলন আলী, মিলন নাই। তারপরে হচ্ছে মোস্তাফিজুর, Yes, sir. তারপর হচ্ছে মাইনুল নাই। তারপর হচ্ছে আশরাফুল, Yes, sir. তারপর হচ্ছে ফয়সাল, প্রেজেন্ট স্যার। দীপ্ত, দীপ্ত নাই। তারপরে হচ্ছে মাহমুদুল হাসান, Yes, sir. আচ্ছা। তারপর হচ্ছে আবিদুল ইসলাম, Yes, sir. আব্দুল কাদের জিলানি, প্রেজেন্ট স্যার। ইমরান হোসেন নাই। তারপর হচ্ছে সুজন সরকার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। রেকর্ডিংটা ঠিক সাজ্জাদ সময় আহমেদ পেয়ে যাবেন। ছিলাম স্যার, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। কে? সাজ্জাদ আহমেদ, সাজ্জাদ আহমেদ, ডাবল টু। স্যার আবু বকর সিদ্দিক স্যার। আবু বকর সিদ্দিকরে আমি অনেক ডাকছি, আপনাকে এমনিও ডাকা হয়েছে, আপনি অ্যাক্টিভ ছিলেন না। আসসালামু আলাইকুম স্যার। স্যার আলামিন সরকার। স্যার অফিসে ছিলাম তো স্যার, মাত্র বেরোলাম অফিস থেকে। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। একটা স্যার হচ্ছে আমরা 2-1 ব্যাচের একটা স্যার, শেষ করি, একটা আমরা তো শেষ স্যার এই করি, সেকশনে স্যার ঢুকে গেছি। একটা মিনিট, শেষ করি, একটা শেষ করি, তারপর সাজ্জাদ আহমেদ, তারপর স্যার মোহাইমিনুল ফাহাদ, কি নাম? মোহাইমিনুল ফাহাদ 212 ব্যাচের। 212 ব্যাচের, জি জি জি। 212 ব্যাচের এখানে তো কাউকে দেখতেছি না। 212 ব্যাচের এখানে তো 212 ব্যাচে কেউ নাই অ্যাটেন্ডেন্সে। স্যার আবু বকর সিদ্দিক। 212 ব্যাচের কেউ নাই। আপনি মিড দিছিলেন? না আমি মিট দিতে পারি নাই, ওভারল্যাপ ছিল। এখানে তো আমি রেজিস্ট্রেশনই দেখতেছি না। আচ্ছা আচ্ছা, সরি সরি, 212 ব্যাচে 001 মোহাইমানুল ফাহাদ না? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আছে আছে। হুম, আছে। আচ্ছা স্যার ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি বললেন? আবু বকর? আবু বকর সিদ্দিক। হ্যাঁ দিছি। আর স্যার এমন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, ফোন দেবো কি স্যার? কালকে দিয়েন, এখন না। কি বিষয়? ঠিক আছে।
স্যার স্যার এই আমার স্যার এটা কোন সেকশন স্যার? আমরা তো E6 সেকশনের ওরা স্যার আজকে ক্লাস করছি আপনার সাথে। না না, আমি একটা কোশ্চেনের অ্যান্সারটা দেই, তারপরে বলেন। মানে একজন তো আগে জিজ্ঞেস করতেছিল। আচ্ছা হুম, বলেন। স্যার প্রজেক্টের ব্যাপারে স্যার আমরা গত সপ্তাহে শুক্রবারে স্যার আপনার সাথে দেখা করছিলাম। আচ্ছা, প্রজেক্টের ব্যাপারে কালকে ফোন দিয়েন। জি স্যার। আচ্ছা, এবার বলেন, ইসি কি হয়েছে? স্যার আমরা তো স্যার E সেকশনের ওরা স্যার আজকে ক্লাস করলাম আপনার সাথে। কি ক্লাস? স্যার TD না? টিডি? জি স্যার। ওই টিডি তো আমি ক্লাস নেই না। কার ক্লাস করছেন, কি করছেন, কে জানে? আর তাইলে আমাদের গ্রুপে স্যার পেস্ট লাগাইছে। হ্যাঁ, ব্যাস লাগাইছে, দেখেন। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফিজ।